হ্যালো। ওকে, তো আমি বলতেছি ভাই মাইটাল তো ওপেন স্টোনোসিস হয় না কেন? মাইন্ড। হ্যাঁ, আচ্ছা। এটা যদি লেফট এট্রিয়াম হয়, এটা লেফট ভেন্ট্রিকল হয়। সাধারণত মাইটাল ভালভের কাপস কয়টা, লিফলেট কয়টা? দুইটা। আচ্ছা, এই লেফট এট্রিয়াম থেকে ব্লাড গুলো কই আসার কথা? লেফট ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকল। আচ্ছা, কথা বলতে লেফট ভেন্ট্রিকলে আসার কথা এই আপনার মাইটাল ভালভ দিয়ে। কিন্তু ন্যারোইং এর কারণে যদি মাইটাল ভালভ দিয়ে এখানে ব্লাড না আসতে পারে, তাহলে কি আমরা কি মাইটাল স্টোনোসিস বলবো? কারো কি এই বিষয়ে কোনো সমস্যা আছে? জি না ভাই। এখন হচ্ছে কারণগুলো কি কি? মোস্ট কমন রিজন ইজ করনিক রিউমেটিক ফিভার। ঠিক আছে, তাহলে যদি কেউ একটা কারণ মনে রাখতে হয়, তাহলে ও রাখবে কি? করনিক রিউমেটিক ফিভার। তাছাড়াও কার্সিনয়েড টিউমার অফ দ্য লাংস। ঠিক আছে, কার্সিনয়েড টিউমার অফ দ্য লাংস এর হয় কি, এই টিউমারের কারণে আপনার ওই যে মাইট্রাল ভালভের এখানে কোলাজেন প্রোডাকশন হয়, এবং কি মাইট্রাল ভালভটা স্টেনোটিক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। ওটিটা অন করে ফেলেছি। এটা যদি আপনার বাল্ব হয়, কিন্তু এখানে আপনার যদি কি কার্সিনয়েড টিউমার অফ দ্য লাংস এর কারণে এখানে প্রচুর পরিমাণে কোলাজেন জমা করেন, তাহলে এক সময় দেখা যাবে এই বাল্বের মুখটা কি ন্যারো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে কি কি সাইন এন্ড সিম্পটমস আমরা দেখতে পাবো? একটা হচ্ছে ফ্যাটিক। ঠিক আছে, ফ্যাটিক কেন দেখতে পাবো সেটা হচ্ছে কারণ বলতেছি। আচ্ছা, সাধারণত লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে আসবে, তারপর কি সিস্টেমিক সার্কুলেশনে যাবে। ঠিক আছে, আচ্ছা। একটু ওয়েট। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি একটু বের হয়ে আবার প্রবেশ করতেছি। স্ক্রিন শেয়ারের সমস্যা দিচ্ছে। সাবিয়া, তোমাকে ইয়ে করতেছে, নাম কি, হোস্ট বানায় দিয়ে যাচ্ছে।
হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, খুবই সিম্পল এই ব্যাপারটা একটু খেয়াল করেন। কেন এই পেশেন্টটা ফ্যাটিক অনুভব করবে তার একটা কারণ হচ্ছে, এখানে কি হয়, সাধারণত আমাদের ব্লাডটা কোথেকে আসবে? লেফট এটিএম থেকে লেফট ভেন্ট্রিকুলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি লেফট এটিএম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে না আসতে পারে, তাহলে এই ব্লাডটা কি আপনার সিস্টেমিক সার্কুলেশন যাইতে পারবে? অর্গান গুলো কি ডিপ্রাইভড হবে, মানে কি অর্গান গুলো ঠিকমতো ব্লাড পাবে না, ঠিক আছে? যার ফলে কি হবে? ফ্যাটিক হবে, আপনার কি ফ্যাটিক সৃষ্টি হবে, আপনার ক্লান্তি ক্লান্তি লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা তো clear। আচ্ছা, এরপর হচ্ছে ডিসপেনিয়া এন্ড হিমোপ্টাইসিস। ডিসপেনিয়া মানে কি আর হিমোপ্টাইসিস মানে কি, কেউ বলতে পারবেন? ডিসপেনিয়া হচ্ছে ফিলিং ব্রেথলেসনেস, মানে শ্বাসকষ্ট। আর আরেকটা কি বললেন? ডিসপেনিয়ার হ্যাঁ, হিমোপ্টাইসিস। হ্যাপটাইটিস হচ্ছে কাশির সাথে রক্ত পড়বে। মানে কফিং আপ দা ব্লাড, ঠিক আছে? মানে হ্যাঁ, কফিং আপ উইথ ব্লাড। হ্যাঁ, সরি, আমার ফোনটা কেন সমস্যা করতেছে? আচ্ছা, সাবিয়া, আমি ড্রয়িং করতেছি, দেখা যাচ্ছে? আচ্ছা, একটু দেখেন ভাইয়া, এরপরে কেন আপনার ডিসপেনিয়া এন্ড হিমোপ্টাইসিস হবে, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট জানাটা। আচ্ছা, তাহলে আমি একটু এখানে পিকচারটা আবার একটু ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে এটা আমি পালমোনারি সার্কুলেশন আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ভাইয়া, যদি ব্লাড ভেন্ট্রিকলে লেফট ভেন্ট্রিকলে না আসতে পারে ডিউ টু কি বাল্ব ন্যারোয়িং, তাহলে ব্লাডটা কি এখানে জমা হবে না এক সময়? আচ্ছা, তারপর ব্লাডটা ব্যাকআপ করবে কোথায়? পালমোনারি ভেসেল। পালমোনারি ভেসেলে যখন ব্লাডটা ব্যাকআপ করবে তখন পালমোনারি এডিমা হবে, ঠিক আছে? এক সময় এই পালমোনারি এডিমার কারণে আপনার যে ওই অ্যালভিউলাই এবং কি পালমোনারি ভেসেল এগুলোর মধ্যে কি গ্যাস এক্সচেঞ্জ হইতে পারবে না, ঠিক আছে? যার কারণে কি আপনার ডিফিকাল্টি ইন ব্রিথিং হবে। এই ব্যাপারটা কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এক সময় কি হবে, এই যে পালমোনারি ভেসেলটা না, এটা র্যাপচার হয়ে যাবে, ঠিক আছে? যার ফলে কি এই ব্লাড গুলো আপনার কি কফের সাথে বের হবে, এর নাম হচ্ছে হিমোক্রাইসিস। ক্লিয়ার আপু? আচ্ছা, এরপরে আমি বলবো এট্রিয়াল ফিব্রিলেশন এন্ড থ্রোম্বোএমবোলিজম, ঠিক আছে? এট্রিয়াল ফিব্রিলেশন তো মানে ইলেকট্রিক্যালি অ্যাবনরমালিটি। আচ্ছা, কারণ একটু চিন্তা করেন, আপনার ইলেকট্রিক্যাল ইম্পালস গুলা এখন ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো আসে কন্ডাক্টিং সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, কন্ডাক্টিং সিস্টেম মানে কি আমাদের, কি বলবো, এই কি আছে, এসএ নোড, তারপরে ইন্টারনোডাল পাথওয়ে, ঠিক আছে? আপনার একটা হার্টে কি থাকে? এসএ নোড থাকে, ইন্টারনোডাল পাথওয়ে থাকে, এবি নোড থাকে, তারপর কি আহ তারপরে পার্কিনজি ফাইবার থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি এখানে এই লেফট এটিএম থেকে ব্লাড গুলাকে
লেফট ভেন্ট্রিকুলে না আনতে পারেন তাহলে এখানে ব্লাডটা জমে লেফট এটিএমটা স্ট্রেসড হবে, স্ট্রেসড মানে কি প্রসারিত হবে, যার ফলে ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিং সিস্টেম আছে ওটা নষ্ট হবে, যার কারণে এট্রিয়াল ফিব্রিলেশন হবে। কারো কি ব্যাপারে কোনো সমস্যা আছে? আচ্ছা, সেকেন্ড আমি যেটা বললাম থ্রোম্বোএমবোলিজম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আমাদের ব্লাডটা কেন আমাদের শরীরের ভিতরে থাকা অবস্থায় এটা সলিড বা ক্লটিং হয় না, কেন এটা দৌড়াদৌড়ে যায় না? একটা কারণ হচ্ছে এরা কি সার্বক্ষণিক কি দৌড়াদৌড়ি অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখন আপনার কি হবে এই এট্রিয়াল আপনার মাইটাল স্টেনোসিস এর কারণে এখানে এখানে ব্লাডটা জমা হয়ে থাকবে, একসময় অনেক সময় যখন ব্লাডটা জমা হয়ে থাকবে কি হবে, ব্লাডটা ক্লট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু ব্লাড চলাফেরা করতে পারতেছে না, আর ব্লাড যেহেতু চলাফেরা করতে পারতেছে না এই কন্ডিশনকে আমরা স্ট্যাসিস বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে, এখানে ব্লাডটা ক্লট বেঁধে যাবে, আর ক্লটটা এক সময় এখান থেকে কোথায় আসতে পারে, লেফট ভেন্ট্রিকল, তারপর আপনার সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে যদি ব্রেইনে আটকে যায় এই ক্লটটা, এই অ্যাম্বুলাসটা যদি ব্রেইনে আটকে যায় তাহলে কি সমস্যা হতে পারে, কে বলতে পারবে? স্ট্রোক হতে পারে ভাই। স্ট্রোক হইতে পারে ভাই। আচ্ছা, আর যদি আপনার করোনারি ভেসেলে আটকে যায়? ইয়ে হবে অঞ্জনা। হ্যাঁ, অঞ্জনা। ও মায়োকার্ডিয়াল ইনফারকশন, ঠিক আছে। হার্ট অ্যাটাক হবে। এরপরে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এন্ড ট্রাইকাসপিড রিগার্জিটেশন, রাইট হার্ট ফেলিওর, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করি। আচ্ছা, এটা আমি আঁকলাম আপনার রাইট ভেন্ট্রিকল, এটা আঁকলাম রাইট এট্রিয়াম, আর এটা আঁকলাম কি আপনার লেফট এট্রিয়াম, আচ্ছা লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। এখন যেহেতু দেখেন ব্লাডটা এইদিকে আসতে পারতেছে না, তাহলে ব্লাডটা এখানে জমা হবে, জমা হয়ে হয়ে কি হবে, রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি কিভাবে ঘটায় আমি কয়েকদিন আগে আপনাদের যখন কি পড়াইছিলাম, হার্ট ফেলিওর পড়াইছিলাম, তখন বললাম যে এখানে যদি অনেক সময় যাবত ব্লাডটা আটকে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে বলেন, অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা যাবে, কারণ কি গ্যাস এক্সচেঞ্জ হইতে পারবো না পালমোনারি এডিমার কারণে, ঠিক আছে। আমি আবার বলি, প্লিজ একটু কনসেন্ট্রেট করেন, এটা হচ্ছে কি আপনার লাংস, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু আগে বললাম যে আপনার পালমোনারি এডিমা হয়েছে, ঠিক আছে। কেন পালমোনারি এডিমা হয়েছে, কারণ এখানে ব্লাড জমছে। এখন পালমোনারি এডিমা হলে কি আপনার মানে সুন্দরভাবে কি গ্যাস এক্সচেঞ্জ করতে পারবেন না? আচ্ছা, তাহলে ব্লাডে কি বলেন আপনার পালমোনারি ভেসেলে কি অক্সিজেন লেভেল ড্রপ করবে। আর আমি একটা প্রিন্সিপাল বলে রাখি আপনাদের, আপনার পুরো শরীরে যতগুলো ভেসেল আছে না, সবগুলো ভেসেলে অক্সিজেন লেভেল যখন কমে যাবে তখন ডাইলেট করবে, কিন্তু পালমোনারি ভেসেল এমন একটা ভেসেল যেখানে অক্সিজেন লেভেল ড্রপ করার সাথে সাথে কি হবে বলেন তো, পালমোনারি ভেসেলটা কি কনস্ট্রিক্ট করবে, যার কারণে কি পালমোনারি হাইপারটেনশন বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন পালমোনারি হাইপারটেনশন যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে, এই রাইট হার্ট এত প্রেসারের বিপক্ষে কাজ করতে পারবে না, একসময় যা কি করবে, এই রাইট হার্টটা ফেল করবে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে আপনার রাইট হার্টটা ফেল করবে? আচ্ছা, এখন রাইট হার্টে যেহেতু ব্লাডটা সামনের দিকে দিতে পারতেছে না, এখানে ব্লাড জমা হয়ে একসময় কি করবে, এই রাইট হার্টটা স্ট্রেচ হয়ে যাবে, মানে চিন্তা করেন এই একটা বাল্ব, একটা নর্মাল একটা অবস্থা, কিন্তু এই যদি আপনার হার্টটা যদি স্ট্রেচ হয়ে যায় তাহলে কি বাল্বটাকে নিয়ে কি বাল্বটাকে কি চারদিকেও কি করবে, স্ট্রেচ করে ফেলবে না হার্টটা, এটা হচ্ছে একটা নর্মাল হার্ট। এই যদি একটা ভেন্ট্রিকেল কি করে স্ট্রেচড হয়ে যায়, কারণ এখানে ব্লাডটা সামনে যেতে পারতেছে না, ব্লাডটা এখানে থাকতেছে এবং কি ভেন্ট্রিকলকে স্ট্রেচ করে ফেলতেছে, যার কারণে এখানে কি আপনার বাল্বটাও স্ট্রেচড হয়ে যাচ্ছে। এখন যদি ট্রাইকাসপিড বাল্বটা এখানে স্ট্রেচড হয় তাহলে একসময় ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে। ট্রাইকাসপিড রিগার্জিটেশন মানে কি কে বলতে পারবে? ব্যাক ফলো হবে, ব্লাড ব্যাক ফলো হবে।
হ্যাঁ মানে মানে ভেন রাইট থেকে দিয়ে ব্লাড রাইট রাইট ভেন্ট্রিকল, এট্রিয়ামের ভিতরে যাবে। হ্যাঁ হ্যাঁ ডিউরিং দা সিস্টোলি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। ওকে, তাহলে এই কটুক কারো কি বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, এরপরে জাগুলার ভেনাস ডিস্টেনশন এন্ড মেলার ফ্লাশ, ঠিক আছে। ওকে, সো জাগুলার ভেনাস ডিস্টেনশন নিয়ে কথা বলি। আচ্ছা, আচ্ছা এটা ধরেন একটা বেইন, ঠিক আছে। এখন ব্লাডটা যেহেতু সামনে যাইতে পারতেছে না, তাহলে কি ব্লাডটা কি বেইন থেকে সামনে দিয়ে আসবে? সামনে যেহেতু কি জাম, তাহলে ব্লাডটা কি এখানে জমা হবে। এখন এর এই বেইনটা ধরেন আপনার জাগুলার বেইন। জাগুলার বেইন মানে কি গলার এখানে যে একটা বেইন আছে না, ওই বেইনটা, তাহলে এটা ডিস্টেনশন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জমা ব্লাডটা যদি আপনার এই স্কিনের নিচে, আপনার ঠিক যে এরিয়াটা আছে মানে মুখের, ওই এরিয়ার নিচে ব্লাডটা জমা হয়, তাহলে মুখটা লাল দেখা যাবে, একে মেলার ফ্লাশ বলে, ঠিক আছে। আচ্ছা, এখন লাংস ইনফেকশনের সম্ভাবনা আছে। আমি বললাম না লাংসে ইডিমা হয়েছিল, একটু আগে বললাম না লাংস এখানে কি হয়েছে, পালমোনারি এডিমা হয়েছে, যার কারণে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন সেটা বললাম ফার্স্ট হার্ট সাউন্ড। এখন হচ্ছে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড সৃষ্টি হয় কার কার দ্বারা? মাইটাল এন্ড স্প্লিট ক্লোজের কারণে, ঠিক আছে। আচ্ছা, রাইট। ভাইয়া এই ব্যাপারটা আপনারা চাইলে আমি আপনাদের বুঝাই বলতে পারি, একটু খেয়াল করেন। এক্সপ্লেনেশনটা আমি বলতে পাইনি, তারপর আমি ডক্টর নাজিব থেকে শিখে নিয়েছি, তো আপনি একটু দেখেন কেন ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড লাউড হয়। ফার্স্ট হার্ট সাউন্ড প্রডিউসড বাই হুইচ বাল্ব ক্লোজার? হ্যালো, ট্রাইকাসপিড আর মাইট্রাল ভালভ। হ্যাঁ ভাইয়া একটু দেখেন। এখানে আমি আপনার দুইটা বাল্ব আঁকলাম, ঠিক আছে, বাট মানে মাইট্রাল বাল্বটা আঁকলাম, ঠিক আছে। এখন বলেন তো ভাইয়া, এখান দিয়ে যেহেতু ব্লাডটা ভেন্ট্রিকলে আসতে পারে না, ঠিক আছে, যার কারণে এই ব্লাড ভেন্ট্রিকলে আন্ডারফিল্ড থাকবে না, ভেন্ট্রিকলটা আন্ডারফিল্ড থাকবে না, ব্লাড যেহেতু থাকতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটু চিন্তা করেন, এই আপনি পানির নিচে যদি আপনার এই ট্রাইকাস মাইট্রাল স্টেনোসিস না থাকতো, তাহলে কি এই ভেন্ট্রিকলটা পুরোপুরি কি ফিল থাকতো না ব্লাড দ্বারা? হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন, এখন যেহেতু কি, এখন যেহেতু আপনার মাইট্রাল স্টেনোসিস, এই লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা কই আসতে পারতেছে না, লেফট ভেন্ট্রিকলে, যার কারণে কি আপনার লেফট ভেন্ট্রিকলটা আন্ডারফিল্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি একটু চিন্তা করেন, আপনি আপনার দুইটা হাত পানির নিচে, একটা হাত আর একটা হাতের সাথে বাড়ি দেন, সাউন্ড হবে নাকি আপনার পানি ছাড়া একটা জায়গায় বাড়ি দিলে সাউন্ড হবে? পানি ছাড়া জায়গায় লাউড বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটু চিন্তা করেন, আমাদের পানি ছাড়া জায়গা মানে কি, আমাদের যখন কি স্টিনোসিস ছিল, তখন কি এই যে ভেন্ট্রিকলটা না, এই ভেন্ট্রিকলের ব্লাড ছিল না, অল্প ব্লাড ছিল, যার কারণে এই লিফলেট গুলো শুকনা ছিল, ঠিক আছে। এই ব্লাডের বাল্বের লিফলেট গুলা কি শুকনো অবস্থা ছিল, এগুলো পানি ছিল না, যার কারণে এগুলো একটা একটার সাথে বাড়ি খাইলে, বাড়ি যখন লাগবে তখন কি হবে বলেন? লাউড সাউন্ড হবে। হ্যাঁ, তাহলে আমরা S1 সাউন্ডটা কিভাবে লাউড, আমরা কি এটা বুঝতে পারছি? হ্যালো, S1 সাউন্ডটা কি কিভাবে লাউড, এটাকে আমরা বুঝতে পারছি, একটু বলেন তো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে অসিকুলেশন অফ দা মাইট্রাল স্টেনোসিস জানা খুব বেশি জরুরি, যেমন কি লাউড S1, ওপেনিং স্ন্যাপ, মিড ডায়াস্টলিক মারমার এন্ড প্রি সিস্টোলিক অ্যাসেন্সুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখন
আচ্ছা, মাইট্রাল বাল্ব দিয়ে আপনার ব্লাডটা হার্টে আসে কোন ফেজে, সিস্টোলিক না ডায়াস্টোলিকে, কে বলতে পারবে এটা? বুঝতে পারিনি ভাই। মাইট্রাল বাল্ব দিয়ে এই লেফট এটিএম থেকে ব্লাডটা কই আসে, লেফট ভেন্ট্রিকলে আসে, সিস্টোলিক ফেজে নাকি ডায়াস্টোলিক ফেজে? সিস্টোলিক ফেজ। আর কেউ মানে ওর সাথে একমত কে কে? ডায়াস্টলিক ফেজ আসে। ডায়াস্টোলিক ফেজে আসে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ভাইয়া, এই যে ন্যারো বাল্ব, এখান দিয়ে যেহেতু কি এই ব্লাডটা আসবে, তখন এই ন্যারো বাল্বটা একটু কার্ভেচার, একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে একটা আওয়াজ সৃষ্টি করবে, একে ওপেনিং স্ন্যাপ বলে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি ওপেনিং স্ন্যাপটা কিভাবে হয় এটা কি আপনার কারো বুঝতে সমস্যা আছে? যে বাল্বটা স্টোন খোলার সময় কার্ভেচার চেঞ্জ হয়ে সাউন্ড সৃষ্টি করবে, একে ওপেনিং স্ন্যাপ বলে। এই ওপেনিং স্ন্যাপ বা যে সাউন্ডটা সৃষ্টি হচ্ছে ডায়াস্টোলিতে, এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? প্লিজ আমাকে বলেন। আচ্ছা, এরপর আমি বলবো মিড ডায়াস্টোলিক মারমার এন্ড ফ্রি সিস্টোলিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আচ্ছা, মিড ডায়াস্টোলিক মারমারটা একটু খেয়াল করেন। আপনারা যদি কার্ডিয়াক কি বলবো সাইকেলটা আপনারা যদি জেনে থাকেন তাহলে এই ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, কার্ডিয়াক সাইকেলে ডায়াস্টোলিকে 3টা ফেজ থাকে, ঠিক আছে। আপনার ডায়াস্টোল অবস্থায় কয়টা ফেজ থাকে? 3টা ফেজ থাকে। সাধারণত হয় কি, আপনি যখন ডায়াস্টোলিতে থাকেন না, তখন লাংসে কি কিছু ব্লাড জমে থাকে না, ওই ব্লাডটা কি এই লেফট এট্রিয়াম হয়ে কই আসবে, লেফট ভেন্ট্রিকলে আসবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, লেফট এট্রিয়ামটা কন্ট্রাক্ট করে ব্লাড গুলোকে কই থ্রো করবে, আপনার লেফট ভেন্ট্রিকল। এখন দেখেন, এই যেহেতু একটা স্টেনোটিক বাল্ব, এই বাল্বের এখান দিয়ে যখন সে কি কন্ট্রাক্ট করবে, তখন কি হবে, এই জোরে যখন এখান দিয়ে ব্লাড পড়বে তখন একটা সাউন্ড সৃষ্টি হবে, ঠিক আছে। একে আপনার কি বলে, একে বলা হয় মিড ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপনাদের অসিকুলেশনের কথা যদি একটু চিন্তা করি, কেউ যদি আপনাকে বলে আপনি অ্যাবনর্মাল যে সাউন্ড গুলা পাবেন এই মাইট্রাল স্টেনোসিসে, সেটা কি কি, তাহলে আপনি বলবেন ফার্স্ট হার্ট কি S1 কি সাউন্ডটা কি হবে, লাউড, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড। আপনার ওপেনিং স্ন্যাপ, মিড সিস্টোলিক মারমার এবং কি ফ্রি সিস্টোলিক অ্যাসেন্সুয়েশন, ঠিক আছে। আচ্ছা, ফ্রি সিস্টোলিক অ্যাসেন্সুয়েশনটা হচ্ছে জাস্ট বিফোর দা সিস্টোলি আপনি আরেকটা এখানে সাউন্ড পাচ্ছেন, ঠিক আছে। এর নাম হচ্ছে কি প্রি সিস্টোলিক অ্যাসেন্সুয়েশন। আচ্ছা, আমি আবার বলি, এই আপনার কেউ যদি জিজ্ঞেস করে মাইট্রাল স্টেনোসিসে আপনি কি কি অ্যাবনর্মাল সাউন্ড পাবেন, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, ওপেনিং স্ন্যাপ, মিড ডায়াস্টোলিক মারমার, একদম অ্যাডভান্স স্টাইলে আপনার অ্যাডভান্স স্টেজে আপনার প্রি সিস্টোলিক অ্যাসেন্সুয়েশন দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাপেক্স বিটটা কি, কে বলতে পারবে অ্যাপেক্স বিট? একটু খেয়াল করেন, এটা হচ্ছে আপনার কি রিপ কেস, মানে আপনার কি সিস্টের ওয়ালটা, যখন আপনার হার্টটা কন্টাক্ট করে না, তখন এই হার্টের যে এফেক্টসটা আছে না, এটা যায় সিস্টের ওয়ালে একটু বাড়ি মারে, ঠিক আছে, একটা আঘাত করে, যার কারণে একটা সাউন্ড হয়, ঠিক আছে। একে আপনার কি অ্যাপেক্স বিট বলি। এখানে যে অ্যাপেক্স বিটটা হবে সেটা হবে ট্যাপিং অ্যাপেক্স বিট। ট্যাপিং মানে কি টোকা মারার মতো, বেশি জোরে সাউন্ড হবে না। কেন বেশি জোরে সাউন্ড হবে না, কারণ ভাইয়া আমরা কি শিখলাম, যে আপনার এই মাইট্রাল স্টেনোসিসের কারণে কি হয়, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলে ব্লাড ঠিক মতো আসে না লেফট এট্রিয়াম থেকে, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকলটা আন্ডারফিল্ড হয়, আর আন্ডারফিল্ড একটা হার্ট তেমন জোরে আপনার কাকে বাড়ি দিতে পারবে না, চেস্ট ওয়ালকে, যার কারণে একে আমরা ট্যাপিং অ্যাপেক্স বিট বলবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমি একটু আপনাদের বই থেকে খুলে খুলে দেখাই কি অবস্থা বইতে লেখছে।
ওকে, এখন একটু দেখেন, এই একটু পড়লেই হবে আপনাদের জন্য, মানে অ্যাজ এ মানে প্যাথোলজি পয়েন্ট অফ ভিউতে মাইট্রাল স্টেনোসিস হচ্ছে ন্যারোয়িং অফ দা বাল্ব, ঠিক আছে, ডিউ টু দা ওয়ান অফ দা মোস্ট কমন কজ, একটাই কজ যদি আপনি মনে রাখেন সেটা হচ্ছে করনিক রিউমেটিক ফিভার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ওপেনিং স্ন্যাপ ফলোড বাই দা ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে। ওকে, তাহলে আমি আরেকটু অ্যাডভান্স শিখালাম কোনটা, আপনার ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, ওপেনিং স্ন্যাপ, মিড ডায়াস্টোলিক মারমার, একদম অ্যাডভান্স স্টেজে আপনি আরেকটা সাউন্ড পাবেন, সেটা হচ্ছে প্রি সিস্টোলিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভলিউম ওভারলোডের কারণে লেফট এট্রিয়ামটা কি হবে, ডাইলেটেড হবে, ঠিক আছে। সেটা আমি বললাম, রেজাল্টিং ইন দ্য পালমোনারি কনজেকশন এন্ড ইডিমা, অ্যালভিওলার হেমোরেজ, যেটা হিমোপ্টাইসিস ঘটায়, পালমোনারি ইডিমার কথা বললাম। আচ্ছা, পালমোনারি হাইপারটেনশনের কথা বললাম, যেটা আপনার কি রাইট হার্ট ফেলিয়ার ঘটায়, এট্রিয়াল ফিব্রিলেশন হয়, এন্ড অ্যাসোসিয়েটেড রিস্ক অফ দ্য মুরাল থ্রোম্বাস, থ্রোম্বাসের কথা বললাম না, তো এখানে থ্রোম্বাস ফর্মেশন হয়, যেখান থেকে আপনার স্ট্রোক এবং কি হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, তাহলে আপনার এই মাইট্রাল স্টেনোসিস নিয়ে কারো কি কোনো মানে সমস্যা আছে? হ্যালো, মাইট্রাল স্টেনোসিসে কি কারো কোনো পয়েন্টে কোনো সমস্যা আছে? আমি কি সামনে আগাবো? সামনে আগান ভাইয়া। আচ্ছা, এখন আমাদের আর দুইটা বাল্ব আছে, একটা হচ্ছে এওটিক রিগার্জিটেশন, আর একটা হচ্ছে আপনার মাইট্রাল রিগার্জিটেশন এন্ড মাইট্রাল বাল্ব প্রোল্যাপস। ওকে, স্যার এওটিক রিগার্জিটেশন, আমি কিন্তু রিগার্জিটেশন এবং স্টেনোসিস ওয়ার্ডটা কিন্তু অনেক ভালোভাবে শেখাইতে ট্রাই করছি। তাহলে এখানে রিগার্জিটেশন হলে ব্যাক ফ্লোটা কোন কোন জায়গা থেকে কোন জায়গায় হবে, কেউ বলতে পারবে? এখানে এওটিক স্টেনোসিসের যে ব্যাক ফ্লোটা হয়, এটা ব্যাক ফ্লোটা কোন জায়গা থেকে কোন জায়গা হবে, আপনার এওটা থেকে কি ব্লাডটা এটা থেকে ডায়াস্টোলিক, লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ লেফট ভেন্ট্রিকল আসার কথা না, কিন্তু যদি এই বাল্বের সমস্যা থাকে তাহলে বাল্বটা বন্ধ হতে পারবে না, যার কারণে কি হবে, এওটিক রিগার্জিটেশন বা এওটিক ইনসাফিসিয়েন্সি সৃষ্টি করবে, ঠিক আছে। আচ্ছা, কজেস গুলোর মধ্যে আছে এওটিক ডাইসেকশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রিউমেটিক ফিভার এন্ড সিপিলেটিক অ্যানিউরিজম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি প্রত্যেকটা একটু ভালোভাবে বলতেছি। ডাইসেকশন আমি কিন্তু পড়াইছি, হোয়াট ইজ দা ডাইসেকশন অফ দা ভেসেল, কে বলতে পারবে আপনাদের মধ্যে? ভাই ব্লাডটা টিউনিকা মিডিয়ার ভিতরে, ওখানে একটা আলাদা সেপ্টাম তৈরি করে তার ভিতরে চলে আসে যেটা। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে কি হবে, ডাইসেকশন হচ্ছে আপনার একটা ফলস লুমেন তৈরি করবে, ঠিক আছে। কেন, কিভাবে ফলস লুমেন তৈরি করবে আমি দেখাই। এই লেয়ারটা আমি আঁকলাম টিউনিকা মিডিয়া, আর পরবর্তী যে লেয়ারটা আঁকবো সেটা হচ্ছে টিউনিকা অ্যাডভান্টেশিয়া, মানে মানে ব্যাসলের 3টা লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন অতিরিক্ত প্রেসার কোথায়, ধরো কোনো কারণে আপনার অতিরিক্ত প্রেসার এই আপনার লুমেন অফ দা এওটাতে। আচ্ছা, এখন যদি এমন হয় এই প্রেসারের কারণে এক সময় কি হবে, এই টিউনিকা ইন্টিমা ছিঁড়ে যাবে, টিউনিকা ইন্টিমা ছিঁড়ে যায়, এখানে একটা ফলস লুমেন তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করেন, ব্লাডটা কিন্তু আপনি কি আমাদের যে ট্রু লুমেন ওইখানে থাকার কথা, কিন্তু এই ফলস লুমেনের কারণে এখানে কি ব্লাডটা জমা হয়ে আপনার এওটার রুট ডাইলেশন করবে, এওটার কি রুট ডাইলেশন করবে, এওটার যে গোড়ার যে অংশটুকু এটাকে ডাইলেট করবে, ঠিক আছে। যার কারণে কি হতে পারে, বাল্বটা ঠিক মতো ক্লোজ হবে না এবং কি ডায়াস্টলের সময় ব্লাডটা ব্যাক ফ্লো করবে। কারো কি কোনো সমস্যা আছে এওটিক ডাইসেকশন কিংবা মাইট্রাল রিগার্জিটেশন ঘটাতে পারে? আচ্ছা, তারপরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস মানে হচ্ছে ইনফ্লেমেশন অফ দা ইনার লেয়ার অফ দা হার্ট, ঠিক আছে। আচ্ছা, সেটা আমাদের এই মানে আপনাদের আমি পড়াবো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা নিয়ে, তো একটু দেখেন আমি কি বলতেছি। দেখেন, হার্টের মধ্যে আছে 3টা লেয়ার, ঠিক আছে। এখন সবচেয়ে যে ভিতরের লেয়ারটা সেটার নাম হচ্ছে কি টিউনিকা ইন্টিমা, সরি এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। এখন এই এন্ডোকার্ডিয়াম শুধুমাত্র হার্টের ভিতরের লেয়ারে নাই, এটা আপনার বাল্বের উপরেও কি এটা কি করে, কাভার করে, বাল্বকেও কি এটা কাভার করে, ঠিক আছে। আচ্ছা,
এখন আপনার যখন এর ইমপ্লিমেশন হবে এই আপনার এই এন্ডোকার্ডিয়ামের ইমপ্লিমেশন হবে, কি আমরা এন্ডোকার্ডাইটিস বলবো। তাহলে কি এই বাল্বটা এখানে চিড়ে যাবে, এই বাল্বটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে কোন বাল্বটা দেখাইছি, মাইট্রাল বাল্ব দেখাইছি। এখন যদি এই আপনার এওটিক বাল্বটা এখানে নষ্ট হয়ে যায় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর কারণে, তাহলে কি হবে, বাল্বটা নষ্ট হয়ে যাবে এবং কি আপনার ভেন্ট্রিকল থেকে ব্লাড, এওটা থেকে ব্লাডটা ব্যাক ফ্লো করে কই আসবে, লেফট ভেন্ট্রিকলে আসবে, ঠিক আছে। একে রিগার্জিটেশন বলে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কে বলতে পারবে আমাদের এন্ডোকার্ডাইটিস হচ্ছে দুই প্রকার, অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস এবং সাব অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। কি বলতে পারবে সাব অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস একটা ব্যাকটেরিয়ার নাম, সরি অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস একটা ব্যাকটেরিয়ার নাম, খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনার যারা ড্রাগ অ্যাবিউজ করে, হিরোইন নেয়, তাদের হতে পারে, ঠিক আছে। একটা ব্যাকটেরিয়ার নাম বলেন তো যেটা আপনার এন্ডোকার্ডাইটিস করায়, অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। স্টেপ অরিয়াস, ঠিক আছে, স্টেপ অরিয়াস। ওকে, তারপরে আমি রিউমেটিক ফিভারের কথা বললাম, কজের মধ্যে আর কি আছে, রিউমেটিক ফিভার। তাহলে রিউমেটিক ফিভার সম্বন্ধে আপনারা জানেন, এটা হচ্ছে সিপিলিটিক অ্যানিউরিজম। সিপিলিটিক অ্যানিউরিজম হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। আচ্ছা, এখন আপনি একটু খেয়াল করেন, আপনার ব্লাড ভেসেলেরও তো ব্লাড সাপ্লাই লাগে নাকি, এটা তো জানেন যে ব্লাড ভেসেল প্রত্যেকটা আপনার অর্গানের ব্লাড সাপ্লাই লাগে, তেমনি আপনার ব্লাড ভেসেলের যে ওয়াল আছে ওটারও তো ব্লাড সাপ্লাই লাগে। ওইখানে কোন কোন ভেসেলটা সাপ্লাই দেয়? আমার কোশ্চেন কি বোঝা যায় নাই? আমি বলছি আমাদের ভেসেলেরও কি ব্লাড সাপ্লাই লাগে, তাহলে ভেসেলে ওটাতে যে যে ব্লাড যে ভেসেলটা সাপ্লাই দেয়, তাহলে ওই ভেসেলটার নাম কি? ভ্যাসোভেজারাম, ঠিক আছে, ভ্যাসোভেজারাম। আচ্ছা, এই সিপিলিটিক অ্যানিউরিজমে একটা ইনফেকশন হয়, যার কারণে এই ভ্যাসোভেজারামটা কি নষ্ট হয়ে যায়। এই ব্লাড ভেসেল কি, যে ব্লাড ভেসেলটা এওটাকে সাপ্লাই দেয়, এওটার থিকনেস কে সাপ্লাই দেয়, ওটা কি নষ্ট হয়ে যায়, যার পরে কি এওটা ঠিক মতো ব্লাড পায় না, যার কারণে একসময় এওটা কি ডাইলেটেড হয়ে যায়, এওটার রুটটা ডাইলেটেড হয়ে যায়, এওটা ড্যামেজড হয়ে যায়, যার কারণে কি হয়, বাল্বটা ঠিক মতো ক্লোজ হয় না, এবং কি ব্লাড কই থেকে কই আসে, এওটা থেকে ব্যাক করে কই আসে, ভেন্ট্রিকলে আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কয়েকটা কজ বললাম, এওটিক রিগার্জিটেশন, একটা হচ্ছে এওটিক ডাইসেকশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রিউমেটিক ফিভার, সিপিলিটিক অ্যানিউরিজম। এগুলা কেন হয় আপনার কি প্যাথোফিজিওলজি কি বুঝতে পারছেন? ওকে, এখন ক্লিনিক্যাল ফিচারস অফ দা আপনার কি এই এওটিক রিগার্জিটেশন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক ডিকে সিনড্রোম মারমা, ঠিক আছে। আচ্ছা, কেন ডিকে সিনড্রোম এবং কি আর্লি ডায়াস্টোলিক মারমা হবে? কারণ কি ডায়াস্টোলিক সময় তো আপনার কি এই বাল্বটা ক্লোজ হওয়ার কথা, কিন্তু ডায়াস্টোলিক সময় বাল্বটা ক্লোজ না হয়ে এই এওটা থেকে ব্লাডটা কই আসবে, ভেন্ট্রিকুলে আসবে, যার কারণে একটা সাউন্ড হবে, যেটা কি ডিকে সিনড্রোম, মানে কি আস্তে আস্তে সাউন্ডটা কমতে থাকবে। আচ্ছা, পালস প্রেশার ইনক্রিজ, পালস প্রেশারটা মানে কি কে বলতে পারবে, হোয়াট ইজ দ্য পালস প্রেশার? ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেসারের ভিতরে যে এটা হচ্ছে পালস প্রেসার। এখন আমাকে বলেন, মানে আপনার সিস্টোলিক প্রেসার থেকে ডায়াস্টোলিক প্রেসার বাদ দিলে যে প্রেসারটা পাওয়া যাবে ওইটা হলো হ্যাঁ পালস প্রেসার। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন কি সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, তাহলে এখানে ডিফারেন্স কত, 40 না? হ্যাঁ, নরমালি এভারেজ হলো 40। আচ্ছা, তাহলে আমরা দেখব এওটিক রিগার্জিটেশন আপনার কিভাবে পালস প্রেশারটা 40 সে বেশি হয়, ঠিক আছে। এখানে একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কি পালস প্রেশারটা কি বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া সিস্টোলির সময় কি করেন আপনি, এখানে একটা ব্লাড থ্রো করেন, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি, কে বলতে পারে, আমি অনেকবার বলছি, সিস্টোলিক ব্লাড প্রেশার কিসের উপর নির্ভর করে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিসের উপর নির্ভর করে? সিস্টোলিক কার্ডিয়াক আউটপুট, আর হচ্ছে পালস রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন দেখেন ভাইয়া, আমরা দেখব কিভাবে আমাদের পালস প্রেশারটা বাড়ে, মানে 40 থেকে বেশি হয়, ধরেন 50 হয়, ঠিক আছে। এখন দেখেন এখানে বাল্বের যে রিগার্জিটেশন হচ্ছে, এই রিগার্জিটেশনের কারণে
ডায়াস্টলির সময় কি ব্লাড গুলো আবার কই চলে আসে? ভেন্ট্রিকলে। তাহলে ডায়াস্টলির সময় ব্লাড গুলো এওটাতে থেকে ডায়াস্টলিক প্রেসারটা কি সৃষ্টি করতে পারবে? আমি আবার বলি, ডায়াস্টলির সময় আমাদের এই অ্যাবনর্মাল বাল্ব দিয়ে ব্লাডটা কই চলে আসতেছে? লেফট ভেন্ট্রিকলে, যেটা থাকার কথা কোথায়? এওটাতে, এবং একটা প্রেসার সৃষ্টি করা। এখন যেহেতু এখান থেকে ব্লাডটা এখানে চলে আসে, যার কারণে ডায়াস্টলিক প্রেসার ধরো 60 থেকে 80 থেকে 60 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন ডায়াস্টলির সময় যেহেতু কি ব্লাডটা কি এওটা থেকে কই চলে আসছে? ভেন্ট্রিকলে চলে আসছে, তাহলে কি ভেন্ট্রিকলে এখন ব্লাডের পরিমাণ বেশি না? হ্যাঁ ভাই। আপনি একটু খেয়াল করেন, আমি জাস্ট ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা যারা জানেন তারা এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। আপনি একটা বোতলে কি করছেন, একটা প্লাস্টিকের বোতলে হাফটা ফিল করলেন, আর একটা প্লাস্টিকের বোতলটাকে ফুল ফিল করলেন, ঠিক আছে? এখন খেয়াল করেন, হাফ ফিল করে আপনি স্কুইজ করলেন, চাপ দিলেন, তাহলে কি পানি বেশি বের হবে, নাকি ফুল ফিল করে চাপ দিলে পানি বেশি বেশি বের হবে? ফিল্ডের বেশি ব্যবহার। এখন যেহেতু কি আপনার লেফট ভেন্ট্রিকলে কি ব্লাড বেশি, যার কারণে এখন যদি কন্ট্রাকশন করেন তাহলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার কার্ডিয়াক আউটপুটের উপরে নির্ভর করে না? তাহলে এখানে যদি কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পাচ্ছে, তাহলে সিস্টোলিক প্রেশার ধরেন 120 থেকে কত হয়ে গেল? 140। তাহলে এখন দেখেন পালস প্রেশার কত? 60, 140 এবং 60 এর মধ্যে পার্থক্য কত? 80 না? হ্যাঁ। তাহলে পালস প্রেশারটা কিভাবে বাড়লো আপনার এওটিক রিগার্জিটেশন? আপনাদের কারো কোশ্চেন আছে এই ব্যাপার নিয়ে? বুঝছি। ওকে, আচ্ছা, হেড বোবিং এন্ড কুইন পালস, এই ব্যাপারটা কি আপনারা জানেন? হেড বোবিংটা কি? হেড বোবিংটা হচ্ছে ভাইয়া মাথাটা না প্রত্যেক পালসের সাথে সাথে নড়ায় ওঠা, প্রত্যেক পালসের সাথে সাথে মাথাটা নাড়িয়ে ওঠা। আমি কি একটা ভিডিও দেখাবো আপনাদের? একটু দয়া করে ওয়েট করেন, আমি একটা ভিডিও দেখাবো। অবশ্যই ভাইয়া। আর হচ্ছে আমি আজকেই ট্রাই করবো আপনাদের পিডিএফ গুলো দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? পিডিএফ গুলো দিলে ভালো হয়, নাহলে একসাথে করতে গেলে তো পড়া হয় না অনেকগুলো পিডিএফ। পার্টিসিপেন্ট মাত্র 11 জন। আসলে এটা ডিপেন্ড করে পার্টিসিপেন্টদের ইন্টারেস্টের উপরে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু? আচ্ছা, এই ভিডিওটা ক্লিয়ার না, তাহলে আমি আরেকটা ভিডিও দেখাই। ভিডিও কোয়ালিটি এটা কি কিছু দেখা যাচ্ছে ভাইয়া ভিডিওটাতে? কি বলতে পারবে এখানে কি সমস্যা ভিডিওটাতে? যাচ্ছে না। বোঝা যাচ্ছে না ভাইয়া? এখানে ওরা যেটা দেখাতে চাচ্ছে আমি একটু বলে দিচ্ছি। আপনার কিছুক্ষণ পরে, মানে একটু পরে আপনার এই নেল বেডটা আছে না, সাদা যে নেল বেডটা, এটা কিছুক্ষণ
লাল থাকে কিছুক্ষণ সাদা হয়ে যায়, কিছুক্ষণ লাল থাকে কিছুক্ষণ সাদা হয়ে যায়, ঠিক আছে? এবার এটা বুঝাতে চাচ্ছে, ঠিক আছে? এটা আমি কেন হয় আমি দেখাচ্ছি। আচ্ছা, আর আবার একটু চলে হেড ববিংটা দেখেন, হেড ববিং। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, আপনি একটু ইয়েটা দেখে নেন, যেহেতু আপনার ইয়েতে বোঝা যায় না, আমি বলে দিচ্ছি। আচ্ছা ওয়েট, In this video, we demonstrate that it's possible to analyze cardiac pulse from regular videos by extracting the imperceptible motions. Blood doesn't just change the skin's color, it also causes grams of blood flow to the head, open and close the valve once a second. For deeper clinic from frame to frame of the video using the Lucas-Canati tracking algorithm. We use the vertical or Y component of each of the feature point trajectories for our analysis. Next, we temporally filter the signals to a passband encompassing a normal pulse range, motion of the head onto each component, and we tested our method on different people varying in skin tone and dimensional motion of the head. Points are tracked from frame to frame of the video of a stationary আচ্ছা এই person পেশেন্ট and returns a one-dimensional signal corresponding to the head motions. From this signal, we can extract an average pulse rate as well as beat locations for deeper clinical analysis. তাহলে আমরা কুইকেন পালস এন্ড হেড ববিংটা একটু খেয়াল করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি বলছি, ক্লিনিক্যাল ফিচারস আপনার কি আছে, আপনার হেড ববিং এন্ড কুইকেন পালস আছে। তাহলে আমি একটু আগে একটা পিকচার আঁকলাম, সেটা আপনাকে দেখাই। কি হয়েছে আপনার এওটা থেকে ব্লাডটা কি কই চলে আসছে, ভেন্ট্রিকুলে চলে আসছে না ব্লাডটা এওটা থেকে? আচ্ছা, এখন যার কারণে ভেন্ট্রিকুলার ব্লাড বেড়ে গেছে, আবার সিস্টোলির সময় এই অতিরিক্ত ব্লাডটা কার্ডিয়াক আউটপুটটা আবার কই থ্রো করা হবে, এওটাতে থ্রো করা হবে না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এই এই কার্ডিয়াক আউটপুটটা, এই হেভি অনেক পরিমাণে কার্ডিয়াক আউটপুটটা যখন আমরা থ্রো করা হবে কোথায়? ব্রেনের ভেসেলে যখন থ্রো করা হবে, যখন স্কালে থ্রো করা হবে, তখন আপনার মাথাটা নড়ে উঠবে, ঠিক আছে? আমি আবার বলি, এই এওটিক রিগ্যাজিটেশনের কারণে ডায়াস্টলির সময় অতিরিক্ত ব্লাড কই আছে, ভেন্ট্রিকুলে চলে আসছে, আবার সিস্টোলির সময় এই অতিরিক্ত ব্লাডটা আবার থ্রো করবে হার্ট, যার কারণে কি আপনার কি এই যে ব্রেইন আছে না, এই আপনার এই স্কাল হেড, এই ব্লাডটা কি সিস্টোলির সময় এতগুলা ব্লাড আপনার যদি এই স্কালের ভিতরে থ্রো করা হয়, তাহলে আপনার কি এই হেডটা নড়ে উঠবে, প্রত্যেক পালসের সাথে সাথে হেডটা নড়ে উঠবে, ঠিক আছে? একে আপনার হেড ববিং বলে। এটা সাধারণত এই আমাদের ভিডিওতে আপনার স্পিড যখন বাড়াই দিবেন একটা বিষয়টা, তখন দেখতে পাবেন। এই হেড ববিং এর কারো সমস্যা? আচ্ছা, এখন আমরা কুইং পালসটা একটু দেখবো, ঠিক আছে ভাইয়া? এখন একটু খেয়াল করেন, ডায়াস্টলিতে কি হয়, ডায়াস্টলির সময় সবগুলা ব্লাড আমাদের কি এই ভেসেল থেকে কোথায় চলে আসে না, আপনার ভেন্ট্রিকুলে চলে আসে না, যার কারণে এই নেল বেডের যদি চিন্তা করেন, নেল বেডে কি হবে, এই নেল বেডে ডায়াস্টলির সময় আপনি সাদা দেখবেন, ঠিক আছে? কিন্তু সিস্টোলির সময় যেহেতু আবার অনেকগুলা ব্লাড আবার থ্রো করা হয় সিস্টেমিক সার্কুলেশনে, যার কারণে আবার সিস্টোলির সময় আপনার কি নেল বেডটা আবার লাল হয়ে যাবে, এটার নাম হচ্ছে কি কুইং পালস, ঠিক আছে? আচ্ছা, এখন এই পেশেন্টটার হাইপারট্রফি হবে, হার্টে হাইপারট্রফি হবে, এমনকি এই পেশেন্টটা ইসকেমিয়া হতে পারে, অ্যানজাইনা হতে পারে, চেস্ট পেইন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো, এই পেশেন্টটার কেন আপনার হাইপারট্রফি হবে, কেন এক্সেন্ট্রিক হাইপারট্রফি হবে, কেন অ্যানজাইনা হবে, কে বলতে পারবে ব্যাপারটা? ভাই একটু খেয়াল করেন, যেহেতু ব্লাডটা কই আসতেছে, এওটা থেকে ব্যাক করে ভেন্ট্রিকুলে আসতেছে, তাতে ভেন্ট্রিকুলে ব্লাডের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর ভেন্ট্রিকুলে যেহেতু ব্লাডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ভেন্ট্রিকল কি এই অতিরিক্ত ব্লাড নিয়ে কাজ করতে হচ্ছে না, যেহেতু অতিরিক্ত ব্লাড নিয়ে কাজ করতে হচ্ছে, এক সময় কি ভেন্ট্রিকুলার কি হাইপারট্রফি, এক্সেন্ট্রিক হাইপারট্রফি, ঠিক আছে? আচ্ছা, এক সময় কি হার্টটা ফেল করবে, সিস্টোলিক ফেল, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো হাইপারট্রফি হার্টে কি অতিরিক্ত ব্লাড লাগে না?
খাবার হিসাবে করোনারি আর্টারি দ্বারা কি অতিরিক্ত ব্লাড লাগবে না? এখন হ্যাঁ। যেহেতু ডিমান্ড বেড়ে গেছে যার কারণে এখন চেস্ট পেইন হবে, অ্যানজাইনা হবে, ঠিক আছে? আচ্ছা, Okay. তো আমাদের ইউটিক রিগার্জিটেশনটাও শেষ। আমরা এখন মাইট্রাল ভালভ প্রোলেপস এবং কি আপনার মাইট্রাল রিগার্জিটেশন করে শেষ করব। আচ্ছা, মাইট্রাল ভালভ প্রোলেপস এর যে কাহিনীটা সেটা হচ্ছে কি, মাইট্রাল ভালভটা সাধারণত কি সিস্টোলির সময় কি ক্লোজ থাকার কথা, কিন্তু সিস্টোলির সময় যেহেতু অতিরিক্ত পরিমাণে প্রেসার সৃষ্টি হবে, এই মাইট্রাল ভালভটা কিছুটা ভেতরের দিকে কি বাল্জ করবে, ভেতরের দিকে কি কার্ভেচার সৃষ্টি করবে, একটু ব্যান্ড হয়ে যাবে, একে মাইট্রাল ভালভ প্রোলেপস বলে, ঠিক আছে? আচ্ছা, রিজন গুলোর মধ্যে আছে কনজেনিটাল অ্যানোমেলিস, মানে আপনার কি এই যে ধরেন কর্ডা টেন্ডেনিস সাইজ বড় বা এই ভালভের সমস্যা, ঠিক আছে? এরপর হচ্ছে মারফন সিনড্রোম এন্ড এলার্স ড্যানলস সিনড্রোম, ঠিক আছে? এখন চিন্তা করেন ভালভের সমস্যা হতে পারে, ভালভ কি দিয়ে তৈরি? সাধারণত কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এখন যদি কানেকটিভ টিস্যুতেই সমস্যা হয় এই মারফন এলার্স ড্যানলসে, তাহলে ভালভটা কি এরকম সিস্টোলির সময় কার্ভেচার সৃষ্টি করবে, এখন কি ভিতরে ঢুকে যেতে চেষ্টা করবে। এরপর হচ্ছে কি প্রবলেম ইন মাইট্রাল ভালভ প্রোলেপস। মাইট্রাল ভালভ প্রোলেপস কি নিয়ে গঠিত? কর্ডা টেন্ডনি, প্যাপিলারি মাসল আর কি মাইট্রাল ভালভের লিপনেট নিয়ে গঠিত। এখন খেয়াল করেন কর্ডা টেন্ডনি এবং প্যাপিলারি মাসলের দরকারটা কি, প্রয়োজনটা কি, কে বলতে পারবে? কর্ডা টেন্ডন হচ্ছে একটা সুতা, ঠিক আছে? আর প্যাপিলারি মাসল তো আমাদের একটা কি ভেন্ট্রিকুলার মাসল। এখন খেয়াল করেন এই যে কর্ডা টেন্ডন, সিস্টোলির সময় আমাদের ব্লাডটা কিন্তু এই এওটাতে যাওয়ার কথা, এটিএম এ যাওয়ার কথা না, লেফট এটিএম ব্লাডটা কোথায় যাওয়ার কথা? এওটাতে। এখন যদি এই ভালভটা ক্লোজ করা না থাকে তাহলে এই ব্লাডটা কই যাবে? লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এটিএম এ চলে যাবে। একে প্রিভেন্ট করার জন্য আমাদের কি কাজ করে? আপনার করোনা টেন্ডনি। কেন? এই করোনা টেন্ডনি কি করে? এই যে ভালভটা আছে না, এখানে যে ভালভটা আছে মাইট্রাল ভালভ, একে ভিতরে ঢুকতে দেয় না, এই রশি দিয়া এই কি আপনার মাইট্রাল ভালভের অ্যাপারেটাস দিয়ে করোনা টেন্ডনি প্যাপিলারি মাসল দিয়ে টেনে ধরে রাখে, ঠিক আছে? এখন চিন্তা করেন একটা পেশেন্টের কি হয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার কারণে এই প্যাপিলারি মাসলটা ছিঁড়ে গেছে বা করোনা টেন্ডনিটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কি এই সমস্যাটা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপর রিউমেটিক ফিভার, এরপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন, ঠিক আছে? সেটা আমি বললাম। এখন ক্লিনিক্যাল ফিচার্স কি ভাইয়া? এই ব্লাডটা যদি এই লেফট ভেন্ট্রিকল থেকে কি লেফট এটিএম এ যায়, তাহলে এখানে ব্লাডটা জমে কি থ্রোম্বাস সৃষ্টি করতে পারে, ঠিক আছে? আর থ্রোম্বাসের কনসিকুয়েন্স কি হতে পারে? স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফাকশন, ঠিক আছে? এখানে মিড সিস্টোলিক লিক এবং লেট সিস্টোলিক মারমার হবে। এই দেখেন এই ব্লাডটা যখন কি অ্যাবনরমাল ওয়েতে যায়, ব্লাডটা যাওয়ার কথা কোথায়? লেফট ভেন্ট্রিকল থেকে এওটাতে। এই ব্লাডটা যখন লেফট ভেন্ট্রিকল থেকে কি কই যায়? আপনার এটিএম এ যায়, তখন এটা একটা সাউন্ড সৃষ্টি করবে, যার নাম হচ্ছে কি মিড সিস্টোলিক লিক এবং লেট সিস্টোলিক মারমার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আপনার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হওয়ার সম্ভাবনা আছে এবং কি পালপেশন হওয়ার সম্ভাবনা আছে। পালপেশন শব্দটার অর্থ কি কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য পালপেশন? বুঝতে পারিনি। পালপেশন যে একটা ধরপড় করবে, বুক ধরপড় করবে, বাংলায় ধরপড় করা। আচ্ছা, এখন ভাই আমি একটা কোশ্চেন করি, আপনি যখন এক্সারসাইজ করতে যান তখনও তো বুক ধরপড় করে নাকি? তখন কি আপনি কি পালপেশন বলবেন? এটা তো এক্সারসাইজের কারণে হচ্ছে। আচ্ছা, পালপেশন করবেন সাধারণত যখন আপনি নরমাল অবস্থায় আছেন, তারপর আপনি দেখবেন বুকের ভিতরে বোধহয় কি একটা যুদ্ধ চলতেছে, ঠিক আছে? আপনি বুকের ভিতরে যে কি এই হার্টের যে অ্যাক্টিভিটিটা ওটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এর নাম হচ্ছে পালপেশন। এটা কেন হচ্ছে দেখেন ভাইয়া, দেখেন ব্লাডটা কই থেকে কই যাওয়ার কথা? ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে এওটাতে যাওয়ার কথা। এখন দেখছেন কই যাচ্ছে? লেফট ভেন্ট্রিকল থেকে এওটাতেও যাচ্ছে, আপনার লেফট এটিএম এও যাচ্ছে। তার মানে কি ব্লাডের যে ফ্লোটা এটা ডিফারেন্ট হয়ে গেছে, যার কারণে এই যে হার্টের ভিতরে ভিন্ন ধরনের ফ্লো হচ্ছে, যার কারণে আপনি কি এটা ফিল করবেন, ঠিক আছে? বুক ধরপড় করবে। আর হচ্ছে কি ইনক্রিজ রিস্ক ফর দা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হচ্ছে কি
আচ্ছা, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট আমি বলতেছি, তারপরে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি। আমি আচ্ছা, আমি একটা কথা বলি। আচ্ছা, আমি আপনাদের যতগুলো টপিক বুঝাইছি আপনারা কি আসলে সবগুলো কি বুঝতে পারছেন? মানে যারা অ্যাটেন্ড করছেন একদম ফ্র্যাঙ্কলি বলেন, কোনো সমস্যা নেই। মানে এই যাবত আপনাদের আমি যতগুলো টপিক বুঝাইছি, কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমি আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই, আমি আপনাকে যে বেসিকটা দেব ওই বেসিকটা আপনি সারা জীবন আপনার কাজে লাগবে। তো আমি এখানে কিভাবে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের সিস্টেমটা দেখবো, ঠিক আছে? দেখেন ভাইয়া, এন্ডোকার্ডিটিস মানে কি? হার্টের ভিতরে যে লেয়ারটা আছে না, ওটার ইনফ্লেমেশন, ঠিক আছে? হার্টের ভিতরে কি দিয়ে গঠিত, কোন সেল এটা সৃষ্টি করে, ওটা কি দিয়ে গঠিত, হিস্টোলজিটা একটু বলেন। আপনার এপিথেলিয়াল সেল দিয়ে গঠিত, ঠিক আছে? এখন চিন্তা করেন, আমাদের অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে না, তার মানে কি ব্লাডটা তখন এই ধরনের একটা লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়াম। এখন যেহেতু অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে, এই ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে যাচ্ছে, যাওয়ার পথে যেহেতু কি অ্যাবনর্মাল ফ্লো, সে কি করবে, এই যে আপনার যে এখানে কি এন্ডোকার্ডিয়ামের যে এপিথেলিয়াল সেলটা না, একে ড্যামেজ করবে, ঠিক আছে? এই এন্ডোকার্ডিয়ামের যে এপিথেলিয়াল সেলটা একে ড্যামেজ করবে, যার ফলে কি হবে, এক সময় এখানে ইনফ্লেমেশন হবে এন্ডোকার্ডিয়াম, একে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস বলে। ক্লিয়ার? আচ্ছা, সো আমি একটু বই থেকে আপনাদের দেখাই ব্যাপারটা। মাইটেল বার্গ ফোলেটস। আচ্ছা আচ্ছা, এখানে বলতে লিখছে ব্যালোনিং অফ দা মাইটাল বাল্ব ইনটু দ্য লেফট এটিএম ডিউরিং দ্য সিস্টোলি। তার মানে কি, ওই যে বললাম না, সিস্টোলির সময় মাইটাল বাল্বটা কি বাঁকা হয়ে যায় কিসের ভিতরে, এটিএম এর বিপক্ষে। আচ্ছা, এরপরে দেয়া এখানে বলছে ইটিওলজি, মারফন সিন্ড্রোম, এরার ড্যানলস, তারপরে মিড সিস্টোলিক ক্লিক, তারপরে রিগার্জিটেশন বলছে, তারপরে হচ্ছে ক্লিক এন্ড মারমার লাউডার উইথ স্কোয়াটিং। আচ্ছা, সেটা দেখাচ্ছি। ইনক্রিজ রেজিস্ট্যান্স, কমপ্লিকেশন রেয়ার আছে। ওকে, আচ্ছা, এখানে বলতেছে এই যে মারমার যে হচ্ছে না ভাইয়া, এই যে একটা অ্যাবনর্মাল সাউন্ড হবে মাইটাল রিগার্জিটেশনে, এখানে স্কোয়াট করলে এই সাউন্ডটা বেড়ে যাবে। স্কোয়াট মানে কি, স্কোয়াট করা মানে কি? স্কোয়াট করা মানে হচ্ছে আপনি কি, ওই যে আমরা বসে যাওয়া না, একে স্কোয়াট করা বলে, ঠিক আছে? আমি একটু দেখাই। আচ্ছা, এখন একটা পেশেন্ট যদি একটা একটা মানুষ যদি কি এরকম বসে যায় কোনো কিছুর উপরে না, এমনি বসে যায়, তাহলে কি হবে, এই যে পা গুলো আছে না, এই পা গুলার ভিতরে যে আটারি গুলো আছে, যেমন এই আটারি গুলো চাপ খাবে, ঠিক আছে? তাহলে আমি একটু দেখাই। এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন যদি চিন্তা করেন, আপনি যখন বসে গেছেন, স্কোয়াট করতেছেন, স্কোয়াটের পজিশনটা অনেকেই জানেন, ব্যায়াম করে যারা, আপনি যখন বসে গেলেন তখন দুইটা হাত সামনের দিকে দিয়ে আর কি চেয়ারের পজিশনে বসা হ্যাঁ এবং হ্যাঁ, আচ্ছা, এখন স্কোয়াটটা যখন করলেন তখন আপনার আটারি গুলো চাপ খাইছে, ঠিক আছে? যার কারণে আপনার কি এওটাতে প্রেসার বেশি না? আচ্ছা, এখন আপনি তো জানেন ভাই, আপনার দুইটা ওয়ে আছে ব্লাড যাওয়ার, একটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কি রিগার্জিটেশন করে লেফট এট্রিয়ামে যাবে, আরেকটা হচ্ছে কই যাবে, এওটাতে যাবে। এখন যেহেতু স্কোয়াট করার কারণে আপনার এওটাতে প্রেসার বেশি, তাহলে কি ব্লাডটা কি এদিকে যাইতে চাবে নাকি এই এটিএম এ যেতে চাইবে? এটিএমের দিকে যাইতে এটিএম এ ব্লাড যত বেশি যাবে আপনার কি রিগার্জিটেশন তত বেশি হবে না, সাউন্ড তত বেশি হবে না, এটা অ্যাবনর্মাল ফ্লো না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এরা বলতেছে কমপ্লিকেশন আর দেয়া আছে। আচ্ছা, এখানে বলতেছে ক্লিক এন্ড মারমার বিকাম লাউডার। আপনার যে মারমার অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছে, এটা লাউডার হবে স্কোয়াটিং করার সাথে সাথে, ঠিক আছে? আমি বললাম যে কেন কেন স্কোয়াটিং করার সাথে সাথে মারমার লাউড হবে, কারণ আপনি যখন স্কোয়াট করেন তখন সিস্টেমিক রেজিস্ট্যান্স বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমাদের আর বাকি থাকতেছে আর ভাইয়া এন্ডোকার্ডাইটিস আর
কার্ডিওমায়োপ্যাথি আর আপনার মাইট্রাল ভালভ রিগার্জিটেশন, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখবো, ঠিক আছে? ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা শেষ করে দেবো আর কি আমাদের সবগুলা টপিক নিয়ে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আপনি যে বইটা শেয়ার দাও ওই বইটার নামটা কি বলা যাবে?